বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞান অর্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক জন সি ম্যাক্সওয়েলের লেখা হাউ সাকসেসফুল পিপল থিঙ্ক বইটি। যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে একজন সফল মানুষ হওয়ার জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কি, টাকা, কঠোর পরিশ্রম নাকি যোগাযোগ, হয়তো আপনার উত্তর হবে কঠোর পরিশ্রম। কিন্তু আপনি কি জানেন যে এই সব কিছুর চেয়েও জরুরি হলো চিন্তাভাবনা করার ধরন? হ্যাঁ, চিন্তাভাবনাই হলো সেই ভিত্তি যার ওপর সাফল্যের পুরো ইমারত দাঁড়িয়ে থাকে। জন সি ম্যাক্সওয়েলের এই বইটি এই কথাটি অত্যন্ত কার্যকরভাবে প্রমাণ করে। এই বইটি জানায় যে সফল মানুষেরা কিভাবে চিন্তা করে, কি চিন্তা করে না। বইটির শুরুই একটি শক্তিশালী প্রশ্ন দিয়ে হয়: আপনি কি আপনার চিন্তাভাবনাকে উন্নত করতে প্রস্তুত? কারণ এই বইটি কেবল তথ্য দেয় না, এটি আপনার চিন্তার দিক পরিবর্তন করার জন্য তৈরি হয়েছে। প্রায়শই আমরা ভাবি যে আমি তো অনেক পরিশ্রম করেছি, তবুও সফল হলাম না কেন? ম্যাক্সওয়েল এই প্রশ্নের উত্তর আপনার চিন্তার মধ্যে খোঁজেন। তার বিশ্বাস যে যদি আমরা চিন্তাভাবনার ধরন পরিবর্তন করি তাহলে জীবনও নিজে থেকেই বদলাতে শুরু করে। জন সি ম্যাক্সওয়েল নিজে একজন নেতৃত্ব বিশেষজ্ঞ, কোচ এবং বক্তা, এবং তিনি তার জীবনে হাজার হাজার নেতাকে প্রশিক্ষণ দিয়েছেন। তিনি বলেন, সাকসেসফুল পিপল ডোন্ট জাস্ট থিঙ্ক ডিফারেন্টলি, দে থিঙ্ক বেটার। এই বইটিতে তিনি 11 প্রকারের চিন্তাভাবনার ধরন চিহ্নিত করেছেন, যা যে কোনো ব্যক্তিকে সাধারণ থেকে অসাধারণ করে তুলতে পারে। প্রতিটি অধ্যায় একটি চিন্তাভাবনার ধরনকে উন্মোচন করে, যেমন বিগ পিকচার থিঙ্কিং অর্থাৎ বৃহৎ চিন্তাভাবনা, ক্রিয়েটিভ থিঙ্কিং অর্থাৎ সৃজনশীল চিন্তাভাবনা, রিফ্লেক্টিভ থিঙ্কিং অর্থাৎ বিচারপূর্ণ চিন্তাভাবনা এবং পসিবিলিটি থিঙ্কিং অর্থাৎ সম্ভাবনাময় চিন্তাভাবনা। এই সমস্ত পদ্ধতি শুধু তথ্য নয়, প্রতিটি চিন্তাভাবনার শৈলীকে ম্যাক্সওয়েল বাস্তব জীবনের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছেন, যাতে পাঠক দ্রুত সেগুলোর সাথে নিজেকে যুক্ত করতে পারেন। এই বইটির সবচেয়ে বিশেষত্ব হলো এটি আপনার চিন্তাভাবনার অভ্যাসের উপর সরাসরি প্রভাব ফেলে। যেমন যেমন আপনি পড়বেন, আপনি আপনার চিন্তাভাবনাকে ধরতে পারবেন। আমি কি সীমিতভাবে চিন্তা করছি, নাকি আমি কেবল সমস্যাগুলিই দেখছি, নাকি সেগুলির মধ্যে লুকোনো সুযোগগুলিও দেখছি? এই বইটি আপনাকে কেবল চিন্তাভাবনা করতে বাধ্য করে না, বরং চিন্তাকে পরিবর্তন করার জন্য উৎসাহিত করে। এটি ওই সব মানুষের জন্য যারা তাদের সীমাবদ্ধতা ভাঙতে চান, যারা দৈনন্দিন চিন্তাভাবনা থেকে উপরে উঠে কিছু বড় কাজ করতে চান। এই বইটি আপনার মানসিকতাকে রিসেট করে এবং সাফল্যের দিকে একটা নতুন দিক নির্দেশনা দেয়। সুতরাং যদি আপনিও আপনার জীবনে বড় পরিবর্তন আনতে চান, তাহলে এই বইটি আপনাকে একটা দৃঢ় শুরু দিতে পারে। কারণ যেমনটি ম্যাক্সওয়েল বলেন, আপনার জীবন সেই দিকে যায় যেই দিকে আপনার চিন্তাভাবনা যায়। তো চলুন শুরু করা যাক। অধ্যায় 1, চিন্তাভাবনার ধরন পরিবর্তন করুন, সাফল্য আপনার পিছু নেবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন কিছু মানুষ ক্রমাগত সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে থাকে যখন বাকিরা সেখানেই থেকে যায়? এর সবচেয়ে বড় কারণ হলো তাদের চিন্তাভাবনার ধরন। এই বইয়ে জন সি ম্যাক্সওয়েল ব্যাখ্যা করেছেন যে সফল মানুষেরা কিভাবে চিন্তা করে এবং কিভাবে আমরাও সেভাবে চিন্তা করে নিজেদেরকে সেই দিকে নিয়ে যেতে পারি। কিভাবে দিনের শুরু করেন, কি প্রশ্ন নিজেকে জিজ্ঞাসা করেন, কোন সমস্যাগুলোর উপর মনোযোগ দেন, এই সমস্ত বিষয়গুলোই একজন সফল এবং একজন সাধারণ ব্যক্তির মধ্যে পার্থক্য তৈরি করে। এই প্রথম অধ্যায়ে ম্যাক্সওয়েল বিগ পিকচার থিঙ্কিং অর্থাৎ বৃহৎ চিন্তাভাবনার কথা বলেন। বৃহৎ চিন্তাভাবনার অর্থ হলো নিজেকে সীমার মধ্যে বেঁধে না রাখা। অনেক মানুষ ছোট চিন্তাভাবনার মধ্যেই জড়িয়ে থাকে, যে আমার কাছে সম্পদ নেই, আমি এটা জানি না, যদি আমি ব্যর্থ হয়ে যাই তো কি হবে? যখন সফল মানুষেরা ভাবে যদি আমি এটা করি তাহলে কি হতে পারে? বৃহৎ চিন্তাভাবনা আমাদের দৈনন্দিন জীবন থেকে উপরে উঠে ভবিষ্যতের চিত্র দেখতে সাহায্য করে। ম্যাক্সওয়েল বলেন যে যখন আমরা বৃহৎ চিন্তাভাবনা গ্রহণ করি তখন আমাদের লক্ষ্যগুলো বড় হয়ে যায়। এই চিন্তা আমাদের আত্মবিশ্বাস দেয় এবং ঝুঁকি নেওয়ার শক্তিও যোগায়। ধরুন একজন শিক্ষার্থী যে সবসময় ভাবে যে সে 60% নাম্বার পাওয়ার যোগ্য, তাহলে তার মানসিকতা নিজেকে সেখানেই সীমাবদ্ধ করে দেবে। কিন্তু যদি সেই শিক্ষার্থী ভাবে যে সে 90% পেতে পারে, তাহলে তার মন নিজে থেকেই সেই দিকে কাজ করতে শুরু করবে। চিন্তাই আমাদের কর্মকে নির্দেশ করে। ম্যাক্সওয়েল বলেন যে বৃহৎ চিন্তাভাবনা বিকশিত করার জন্য আমাদের কিছু অনুশীলন করতে হবে। প্রথমটি হলো নিজের মনকে সীমার বাইরে বের করে আনা, অর্থাৎ নিজেকে এই প্রশ্ন করা যে যদি কোনো সীমা না থাকতো তাহলে আমি কি করতাম। দ্বিতীয় অনুশীলন হলো একটি দৃষ্টি তৈরি করা। সফল মানুষেরা তাদের ভবিষ্যতের একটি সুস্পষ্ট চিত্র তৈরি করেন। যেমন একজন শিল্পী প্রথমে মনে একটি ছবি তৈরি করেন, তারপর তা ক্যানভাসে আঁকেন। যদি আপনার জীবনে কোনো দৃষ্টি না থাকে তাহলে আপনি কেবল পরিস্থিতির স্রোতে ভেসে যাবেন। দৃষ্টি হলো সেই কম্পাস যা দিক নির্দেশনা দেয়।
তৃতীয় অনুশীলন হলো সেই সব মানুষের সাথে যুক্ত হওয়া যারা নিজেরা বৃহৎ চিন্তাভাবনা রাখেন। কারণ পরিবেশ যেমন হবে আপনার চিন্তাভাবনাও তেমন হবে। যদি আপনি এমন মানুষের সাথে সময় কাটান যারা সব সময় অভিযোগ করে বা ঝুঁকি নিতে ভয় পায়, তাহলে আপনিও তেমন ভাবতে শুরু করবেন। এর বিপরীতে যদি আপনি এমন মানুষের দ্বারা পরিবেষ্টিত থাকেন যারা বড় স্বপ্ন দেখে, কিছু নতুন করার উদ্দীপনা রাখে, তাহলে আপনিও সেই দিকে ভাবতে শুরু করবেন। এই অধ্যায়ে একটি গভীর কথা বলা হয়েছে যে চিন্তাভাবনার গুণগত মানই সাফল্যের গুণগত মান নির্ধারণ করে। যখন আপনি ছোট চিন্তা রাখেন তখন আপনার সীমাবদ্ধতা নিজে থেকেই তৈরি হয়ে যায়, কিন্তু যখন আপনি ভাবেন যে আপনি যে কোনো উচ্চতায় পৌঁছাতে পারেন, তখন রাস্তা নিজে থেকেই খুলতে শুরু করে। বৃহৎ চিন্তাভাবনা শুধু বাহ্যিক সাফল্যের জন্য নয়, বরং আত্মসন্তুষ্টির জন্যও জরুরি। এটি আপনাকে প্রতিদিন আরও ভালো কিছু করার অনুপ্রেরণা দেয়। আপনি জিনিসগুলোকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেন। যদি কোনো সমস্যা আসে তাহলে আপনি ভয় পান না, বরং ভাবেন এর কি সমাধান হতে পারে। জন সি ম্যাক্সওয়েল বলেন যে সাফল্য কোনো অলৌকিক নয়, এটি চিন্তাভাবনার একটি ধরন, এবং এই চিন্তাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সুতরাং পরের বার যখন আপনি কোনো সিদ্ধান্ত নেবেন, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এটাকে ছোট চিন্তা থেকে দেখছি নাকি বৃহৎ চিন্তা থেকে? আপনি কি আপনার ভয় এবং সন্দেহের মাধ্যমে চিন্তা করছেন নাকি আপনার সম্ভাবনা এবং স্বপ্নের ভিত্তিতে? কারণ চিন্তা বদলালেই পুরো দুনিয়া বদলে যায়। অধ্যায় 2, কেন্দ্রীভূত চিন্তা, সাফল্যের আসল চাবিকাঠি। যদি বৃহৎ চিন্তা আপনাকে উচ্চতায় পৌঁছে দেয়, তাহলে কেন্দ্রীভূত চিন্তা আপনাকে সেখানে টিকিয়ে রাখে। এই অধ্যায়ে জন সি ম্যাক্সওয়েল আমাদের বলেন যে সফল মানুষেরা কেবল বেশি চিন্তা করে না, তারা গভীরভাবে চিন্তা করে। তারা মনোযোগকে বিচ্যুত হতে দেয় না এবং একসঙ্গে সব কিছুর মধ্যে জড়িয়ে পড়ে না। আজকের যুগ হলো বিক্ষিপ্ততার যুগ। মোবাইল, সোশ্যাল মিডিয়া, অবিরাম নোটিফিকেশন, সব কিছু আমাদের মনকে এদিক ওদিক টানে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীভূত থাকা কোনো সুপার পাওয়ারের চেয়ে কম নয়। সফল মানুষেরা এই বিশেষত্বই দেখায় যে তারা তাদের শক্তিকে ছড়িয়ে দেয় না, বরং একটি বিন্দুতে কেন্দ্রীভূত করে। ম্যাক্সওয়েল বলেন যে কেন্দ্রীভূত চিন্তা আপনাকে ফলাফলের কাছাকাছি নিয়ে যায়। অর্থাৎ যখন আপনার মনোযোগ কেবল একটি জিনিসের উপর থাকে, তখন আপনি তাতে দক্ষতা অর্জন করতে পারেন। আপনি কি কখনো লেজার লাইট এবং টর্চের মধ্যে পার্থক্য দেখেছেন? দুটোই আলো দেয়, কিন্তু লেজার তার ফোকাসের কারণে স্টিলও কাটতে পারে। আপনার চিন্তাও তেমনই হতে পারে যদি তা কেন্দ্রীভূত হয়। এই চিন্তা বিকশিত করার জন্য প্রথম পদক্ষেপ হলো স্পষ্টতা বা ক্ল্যারিটি। যদি আপনি এটাই না জানেন যে আপনি কি চান, তাহলে আপনি কোথাও পৌঁছাতে পারবেন না। তাই সফল মানুষেরা তাদের লক্ষ্যগুলিকে অত্যন্ত স্পষ্টভাবে নির্ধারণ করে। তাদের প্রতিটি দিন, প্রতিটি সিদ্ধান্ত সেই লক্ষ্যের চারপাশে ঘোরে। দ্বিতীয় পদক্ষেপ হলো না বলতে শেখা। একই সময়ে সব কিছু করা অসম্ভব। সফল মানুষেরা প্রতিটি সুযোগকে হ্যাঁ বলে না, কারণ তারা জানে যে তাদের জন্য কি জরুরি আর কি নয়। তারা জানে যে ফোকাস রাখার জন্য তাদের বাকি জিনিসগুলিকে উপেক্ষা করতে হবে। ধরুন আপনি একটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনার কাছে বন্ধুদের পরিকল্পনা, সিরিজ দেখার লোভ এবং প্রচুর সোশ্যাল মিডিয়ার বিকল্প রয়েছে। কিন্তু কেন্দ্রীভূত চিন্তা এটিই বলে যে এই সব থামিয়ে কেবল সেই জিনিসের উপর মনোযোগ দিন যা আপনার লক্ষ্যের সাথে জড়িত। এই অভ্যাসই আপনাকে ভিড় থেকে আলাদা করে। তৃতীয় পদক্ষেপ হলো একই সময়ে একটি কাজ করা। মাল্টিটাস্কিং শুনতে ভালো লাগে, কিন্তু এটি মস্তিষ্কের গুণমানকে কমিয়ে দেয়। সফল মানুষেরা এক সময়ে একটি জিনিসের উপর মনোযোগ দেয়। তারা জানে যে সম্পূর্ণ উপস্থিতির সাথে করা একটি কাজ আধা অন্ধকারে করা 10টি কাজের চেয়ে অনেক বেশি কার্যকর হয়। জন ম্যাক্সওয়েল বলেন যে ফোকাস কেবল উৎপাদনশীলতাই বাড়ায় না, বরং আত্মসন্তুষ্টিও দেয়। যখন আমরা গভীরভাবে চিন্তা করি, তখন আমরা জিনিসগুলিকে বোঝা, সংযুক্ত করা এবং সমাধান খুঁজে বের করায় পারদর্শী হই। এই জিনিসই আমাদের আরও ভালো সিদ্ধান্ত নেবার ক্ষমতা দেয়। তিনি একটি গল্প বলেছিলেন। একজন ছেলে যে সব কিছু শিখতে চাইতো, মিউজিক, স্পোর্টস, ডান্স, টেক, বিজনেস, কিন্তু কোনো কিছুতেই গভীরভাবে যায়নি। ফলস্বরূপ সে সব জায়গায় কেবল গড়পড়তা হয়ে থেকে গেল। যখন অন্য একজন ছেলে ছিল যে কেবল টেকের উপর কেন্দ্রীভূত ছিল, সে প্রতিদিন তাতে গভীরভাবে শিখতে থাকলো। 5 বছর পর সে টেক ইন্ডাস্ট্রির একজন পরিচিত নাম হয়ে উঠল। পার্থক্য ছিল কেবল কেন্দ্রীভূত চিন্তার। সফল মানুষেরা বারবার নিজেকে এই প্রশ্ন জিজ্ঞাসা করে যে এই জিনিসটি কি আমাকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে নাকি দূরে? এই প্রশ্নই তাদের ফোকাস বজায় রাখতে সাহায্য করে। এই অধ্যায়ের সবচেয়ে গভীর শিক্ষা এটি যে আপনার শক্তি সীমিত। যদি আপনি তাকে ছড়িয়ে দেন তাহলে কিছুই বড় হবে না, কিন্তু যদি আপনি তাকে একটি দিকে লাগান তাহলে সে পাহাড়ও কাটতে পারে। সুতরাং এখন যখন আপনি আপনার পরের দিন শুরু করবেন, তখন নিজেকে জিজ্ঞাসা করুন যে আজ আমি কোন একটি জিনিসের উপর ফোকাস করব যা আমাকে সাফল্যের কাছাকাছি নিয়ে যাবে। মনে রাখবেন, সাফল্যের কোলাহলের পেছনে একটি গভীর নীরবতা থাকে।
আর তা হলো গভীরভাবে কেন্দ্রীভূত হয়ে চিন্তা করার অভ্যাস। অধ্যায় 3, সৃজনশীল চিন্তা, সাফল্যের নতুন দৃষ্টিভঙ্গি। সাফল্য কেবল কঠোর পরিশ্রমেই আসে না, বরং ভিন্নভাবে চিন্তা করার মধ্যে দিয়েও আসে। জন সি ম্যাক্সওয়েল একেই বলেন ক্রিয়েটিভ থিঙ্কিং, অর্থাৎ সৃজনশীল চিন্তা। এই অধ্যায়ে তিনি ব্যাখ্যা করেন যে কিভাবে সফল মানুষেরা পুরনো ছাপ করা চিন্তাভাবনার পরিবর্তে জিনিসগুলিকে নতুন আঙ্গিকে দেখে এবং সেখান থেকেই তারা সাফল্যের চাবিকাঠি পায়। অনেক মানুষ মনে করে যে সৃজনশীল চিন্তা কেবল শিল্পী বা উদ্ভাবকদের জন্য, কিন্তু বাস্তবতা হলো যে কোনো ক্ষেত্রে প্রতিদিনের কাজেও যদি আপনি জিনিসগুলিকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখা শুরু করেন, তাহলে আপনার ফলাফল অসাধারণ হতে পারে। সৃজনশীল চিন্তা আমাদের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসার শক্তি দেয়। ম্যাক্সওয়েল বলেন যে সৃজনশীল চিন্তার প্রথম নিয়ম হলো সম্ভাবনাগুলিকে উন্মুক্ত করা। সাধারণ চিন্তা বলে এটা হতে পারে না, কিন্তু সৃজনশীল চিন্তা জিজ্ঞাসা করে যদি হতে পারতো তাহলে কিভাবে হতো। এই চিন্তাই আপনাকে সেই বিকল্পগুলিতে পৌঁছে দেয় যার সম্পর্কে বাকি মানুষেরা ভাবতেও পারে না। একবার একজন ব্যবসায়ী তার কোম্পানি ক্রমাগত লোকসানের মধ্যে চলছিল। সমস্ত বিশেষজ্ঞ তাকে পরামর্শ দিয়েছিল যে সে কর্মী ছাঁটাই করুক এবং উৎপাদন কমাও, কিন্তু সেই ব্যবসায়ী ভিন্নভাবে চিন্তা করল। সে তার কর্মীদের ছোট ছোট দলে ভাগ করে দিল এবং প্রতিটি দলকে নিজেদের মিনি স্টার্টআপ হিসেবে ভাবতে বলল। ফলস্বরূপ প্রতিটি দল তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা দিয়ে কেবল উৎপাদনশীলতাই বাড়ায়নি, বরং খরচও কমিয়েছে। এটাই হলো সৃজনশীল চিন্তার জাদু। দ্বিতীয় দিকটি হলো কী হতে পারে চিন্তা গ্রহণ করা। যখন আমরা কোনো ধারণাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করি, তখন আসলে আমরা সম্ভাবনার দরজা বন্ধ করে দিই। ম্যাক্সওয়েল বলেন যে সফল মানুষেরা কোনো ধারণাকে না বলার আগে তাকে ভালোভাবে পরীক্ষা করে, সে সম্পর্কে চিন্তা করে এবং তারপর সিদ্ধান্ত নেয় যে সেই ধারণাটি কতটা কার্যকরী হতে পারে। সৃজনশীল চিন্তা বিকশিত করার জন্য আপনাকে আপনার চিন্তাভাবনার অভ্যাস পরিবর্তন করতে হবে। যেমন প্রতিদিন নিজেকে প্রশ্ন করা যে আমি কি এই সমস্যাকে কোনো নতুন উপায়ে সমাধান করতে পারি। নতুন অভিজ্ঞতা গ্রহণ করা, নতুন জায়গায় যাওয়া, নতুন বই পড়া, ভিন্ন মানুষের সাথে কথা বলা, নিজের চিন্তায় নীরবতা এবং স্থান দেওয়া যাতে নতুন ধারণাগুলি উদ্ভূত হতে পারে। জন সি ম্যাক্সওয়েল বলেন যে সৃজনশীল চিন্তা প্রায়শই তখন আসে যখন আপনি শিথিল থাকেন, যেমন হাঁটার সময়, স্নানের সময়, অথবা যখন আপনি কোনো চাপে থাকেন না। তাই সফল মানুষেরা নিজেদের চিন্তা করার জন্য সময় দেয়, কেবল বসে চুপচাপ চিন্তা করার জন্য। তিনি বলেন টমাস এডিসন 1000 বারেরও বেশি ব্যর্থ হয়েও বাল্ব তৈরি করেছিলেন। তিনি প্রতিবার একটি নতুন পদ্ধতি ভাবতেন। তিনি কখনো হাল ছাড়েননি, কারণ তার মনোযোগ ছিল নতুন রাস্তা খুঁজে বের করা, পুরনো ভুল বারবার করা নয়। এই চিন্তাই তাকে একজন মহান উদ্ভাবক করে তুলেছিল। এই অধ্যায়ের সারমর্ম এটি যে সাফল্য তাদেরই আসে যারা সাধারণ সমস্যাগুলিকে অসাধারণ দৃষ্টিকোণ থেকে দেখে। আপনিও যদি প্রতিদিন একই রুটিন, একই চিন্তা, একই সিদ্ধান্তের মধ্যে জড়িয়ে থাকেন, তাহলে সেখানে সৃজনশীলতা জন্মাবে না। আপনাকে ইচ্ছাকৃতভাবে আপনার চিন্তাভাবনাকে ভাঙতে হবে, তাকে নতুন পথে চালাতে হবে। আপনার মস্তিষ্ক যত বেশি কি হতে পারে চিন্তায় নিযুক্ত হবে, তত বেশি আপনার জীবনে নতুনত্ব, সমাধান এবং উপায় আসবে। সুতরাং পরের বার যখন কোনো সমস্যা আসে, তখন সরাসরি উত্তর খুঁজবেন না। প্রথমে ভাবুন অন্য কোনো রাস্তা আছে কি, কিছু ভিন্নভাবে করা যেতে পারে কি। কারণ যেমন ম্যাক্সওয়েল বলেন, ক্রিয়েটিভ থিঙ্কার্স ভ্যালু আইডিয়াস, স্পেশালি নিউ ওয়ান্স, এবং এই চিন্তায় আপনাকে ভিড় থেকে আলাদা করে তোলে। অধ্যায় 4, বাস্তববাদী চিন্তা, স্বপ্নকে বাস্তবে রূপান্তরের শিল্প। স্বপ্ন দেখা জরুরি, বৃহৎ চিন্তা রাখাও জরুরি, কিন্তু কেবল স্বপ্নে বিভোর থাকা আপনাকে সফল করে তোলে না। প্রয়োজন এমন একটি চিন্তার যা বাস্তবের সঙ্গে জড়িত। জন সি ম্যাক্সওয়েল একেই বলেন রিয়ালিস্টিক থিঙ্কিং, অর্থাৎ বাস্তববাদী চিন্তা। এই অধ্যায়ে তিনি ব্যাখ্যা করেন যে সফল মানুষেরা স্বপ্ন অবশ্যই দেখে, কিন্তু সেই স্বপ্নগুলিকে বাস্তবে রূপান্তরের জন্য তারা সুনির্দিষ্ট পরিকল্পনা এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। অনেক মানুষ হয় অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে চিন্তা করে, অথবা সম্পূর্ণ ভয় ও সন্দেহে ডুবে থাকে। উভয় পরিস্থিতিতেই সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। অথচ বাস্তববাদী চিন্তা বলে, যা আছে প্রথমে তাকে দেখো, বোঝো এবং তারপর সেটার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নাও। জন সি ম্যাক্সওয়েল মনে করেন যে বাস্তববাদী চিন্তা ঝুঁকি কমায় এবং সমাধানের দিকে এগিয়ে নিয়ে যায়। যখন আপনি পুরো পরিস্থিতিকে নিরপেক্ষভাবে মূল্যায়ন করেন,
না বেশি ইতিবাচক এবং না বেশি নেতিবাচক, তখন আপনি আরও ভালো সিদ্ধান্ত নিতে পারেন। উদাহরণস্বরূপ, ধরুন আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে চান। যদি আপনি কেবল অনুপ্রেরণামূলক কথা শুনেই এগিয়ে যান, গবেষণা না করে, পুঁজির পরিকল্পনা না করে, তাহলে ব্যর্থতা নিশ্চিত। কিন্তু যদি আপনি প্রথমে বাজার বোঝেন, আপনার পুঁজি অনুমান করেন, প্রতিযোগিতার বিশ্লেষণ করেন এবং তারপর একটি পরিকল্পনা তৈরি করে পদক্ষেপ নেন, তাহলে সাফল্যের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এটাই হলো বাস্তববাদী চিন্তার প্রভাব। এই চিন্তা গ্রহণের জন্য ম্যাক্সওয়েল কিছু গুরুত্বপূর্ণ অনুশীলন প্রস্তাব করেন। প্রথমত, তথ্যের ওপর মনোযোগ দিন, আবেগের ওপর নয়। অনেক সময় মানুষ তাদের ইচ্ছাকেই সত্য বলে ধরে নেয়। যেমন, আমার মনে হয় লোকেরা আমার বই পছন্দ করবে, অথবা আমার বিশ্বাস এই ধারণাটি কাজ করবে। কিন্তু বাস্তববাদী চিন্তা বলে, তথ্য কি বলছে, গবেষণা কি বলছে। আবেগ জরুরি, কিন্তু সিদ্ধান্ত তথ্য দেখে নেওয়া উচিত। দ্বিতীয়ত, সবচেয়ে খারাপ পরিস্থিতির কল্পনা করুন। এটি শুনতে ভীতিকর মনে হতে পারে, কিন্তু এই চিন্তা আপনাকে প্রস্তুত করে। যদি আপনি আগে থেকেই জানেন যে সবচেয়ে খারাপ কি হতে পারে এবং আপনি তার জন্য প্রস্তুত থাকেন, তাহলে ভয় নিজে থেকেই কমে যায় এবং আপনি নির্ভয় পদক্ষেপ নিতে পারেন। তৃতীয়ত, একটি কর্ম পরিকল্পনা তৈরি করুন। বাস্তববাদী চিন্তা কেবল সমস্যা দেখার কথা বলে না, এটি সমাধানের দিকে পদক্ষেপ নেওয়ার কথা বলে। সফল মানুষেরা প্রতিটি সমস্যার সাথে সম্ভাব্য সমাধানও খোঁজেন। তারা ভাবেন, ঠিক আছে, পরিস্থিতি এই, এখন এর মোকাবিলা করার সেরা উপায় কি হতে পারে। জন ম্যাক্সওয়েল বলেন যে বাস্তববাদী চিন্তা আপনার আত্মবিশ্বাস এবং নির্ভরযোগ্যতা দুটোই বাড়ায়। যখন মানুষ দেখে যে আপনি ভয় না পেয়ে পরিস্থিতি বোঝেন এবং সেই অনুযায়ী সুনির্দিষ্ট পদক্ষেপ নেন, তখন তারা আপনার উপর আস্থা রাখতে শুরু করে। আপনি একজন নেতা হন, শিক্ষক হন বা উদ্যোক্তা হন। আরেকটি বিষয় যা এই অধ্যায়ে অত্যন্ত প্রভাবশালী, তা হলো বাস্তববাদী চিন্তা কোনো নেতিবাচক চিন্তা নয়। প্রায়শই মানুষ বাস্তববাদী চিন্তাকে ভুল বোঝে এবং বলে, তুমি তো সবসময় বাস্তববাদীই ভাবো, কিছু বড়ও তো ভাবতে পারো। কিন্তু বাস্তবতা হলো, বাস্তববাদী চিন্তা বড় চিন্তাকে বাস্তবে আনার সবচেয়ে জরুরি ধাপ। যদি আপনার চিন্তা কেবল স্বপ্ন বুনছে কিন্তু তাকে বাস্তবে রূপান্তরের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই, তাহলে তা কেবল একটি কল্পনা। সুতরাং পরের বার যখন আপনি কোনো লক্ষ্য নির্ধারণ করবেন, কোনো বড় পদক্ষেপ নেওয়ার কথা ভাববেন, তখন একটু থামুন, গভীর শ্বাস নিন এবং বাস্তববাদী চিন্তার মাধ্যমে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সম্পূর্ণ সত্য দেখছি? আমি কি সব সম্ভাব্য ঝুঁকি বুঝেছি? আমার পরবর্তী পদক্ষেপ কি সঠিক দিকে? মনে রাখবেন, বাস্তববাদী চিন্তা ভয় পাওয়ার জন্য নয়, বরং সতর্ক, শক্তিশালী এবং স্মার্ট হওয়ার জন্য। অধ্যায় 5, কৌশলগত চিন্তা, সাফল্যের পরিকল্পিত পথ। কেবল বৃহৎ চিন্তা এবং বাস্তবতা দিয়ে কি একজন ব্যক্তি সফল হতে পারে? সম্ভবত নয়। কারণ চিন্তা যতই বড় বা ব্যবহারিক হোক না কেন, যদি তার পেছনে একটি সুনির্দিষ্ট কৌশল না থাকে, তাহলে সবকিছু ভেঙে যেতে পারে। তাই এই অধ্যায়ে জন সি ম্যাক্সওয়েল কথা বলেন স্ট্র্যাটেজিক থিঙ্কিং, অর্থাৎ কৌশলগত চিন্তা নিয়ে। কৌশলগত চিন্তার অর্থ হল চিন্তাকে কেবল অনুপ্রেরণামূলক বা কাল্পনিক নয়, বরং উদ্দেশ্যপূর্ণ এবং কার্যকর করা। সফল মানুষেরা প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে, পরিকল্পনা করে এবং ফলাফলকে মাথায় রেখে নেয়। তারা আবেগে ভেসে সিদ্ধান্ত নেয় না, বরং জিনিসগুলিকে একটি দাবা খেলার মতো দেখে, প্রতিটি চালের হিসাব কষে। ম্যাক্সওয়েল বলেন যে কৌশলগত চিন্তা স্বপ্ন এবং লক্ষ্যের মধ্যে একটি সেতু। আপনি যাই ভাবুন, যাই চান, যদি আপনি না জানেন যে সেখানে পৌঁছাতে কিভাবে হবে, তাহলে আপনি পথভ্রষ্ট হতে পারেন। কিন্তু কৌশলগত চিন্তা আপনাকে বলে দেয় কোথা থেকে শুরু করতে হবে, কোন সম্পদের প্রয়োজন, কোন পদক্ষেপগুলি আগে এবং কোনগুলি পরে, কি কি ঝুঁকি আছে এবং সেগুলি কিভাবে সামালতে হবে। কৌশলগত চিন্তাভাবনার প্রথম ধাপ হল লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করা। যদি আপনি কেবল একটি বড় লক্ষ্য দেখেন, তাহলে তা ভীতিকর মনে হতে পারে, কিন্তু যখন আপনি তাকে ধাপে ধাপে ভাগ করেন, যেমন প্রথম ধাপ, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, তখন তা অর্জনযোগ্য মনে হতে শুরু করে। যেমন যদি আপনার স্বপ্ন হয় আইএএস হওয়া, তাহলে কৌশলগত চিন্তা বলে
যে প্রথমে সিলেবাস বোঝো, তারপর সময়সূচি তৈরি করো, তারপর বিষয়ভিত্তিক প্রস্তুতি নাও, মক টেস্ট দাও, তারপর রিভিশন করো। দ্বিতীয় ধাপ হলো প্রতিটি সম্পদের হিসাব করা। সফল মানুষেরা এটা ভাবে না যে ইস, যদি আমার কাছে এটা থাকতো। তারা ভাবে যা আছে তা দিয়ে কিভাবে কাজ করব। কৌশলগত চিন্তা বাধাগুলিকে অজুহাত হতে দেয় না, বরং আপনি যা আছে তা দিয়ে কাজ করতে শেখেন। তৃতীয় ধাপ হলো সম্ভাব্য চ্যালেঞ্জগুলির একটি তালিকা তৈরি করা এবং তার সমাধান আগে থেকেই প্রস্তুত রাখা। যেমন যদি আপনি একটি ব্যবসা শুরু করছেন, তাহলে আগে থেকেই ভাবুন যে যদি ফান্ডিংয়ের সমস্যা হয় তাহলে কি করব, যদি টিম দুর্বল প্রমাণিত হয় তাহলে কিভাবে উন্নত করব। এই চিন্তা আপনাকে কখনোই অফ গার্ড হতে দেয় না। জন ম্যাক্সওয়েল বলেন যে কৌশলগত চিন্তা আপনাকে কেবল আজকের নয়, বরং আগামী 6 মাস, 1 বছর এবং 5 বছরের প্রস্তুতি নেওয়ার বোঝাপড়া দেয়। এই চিন্তা স্বল্পমেয়াদী উৎসাহ নয়, বরং দীর্ঘমেয়াদী সাফল্যের পরিকল্পনা দেয়। একটি উদাহরণ দিয়ে বুঝুন। একজন অ্যাথলেট অলিম্পিক স্বর্ণপদক জিততে চায়। যদি সে কেবল এটাই ভাবতে থাকে যে তাকে স্বর্ণপদক জিততে হবে, তাহলে সে কোথাও পৌঁছবে না। কিন্তু যদি সে একটি সুস্পষ্ট কৌশল তৈরি করে, যেমন দৈনিক প্রশিক্ষণের পরিকল্পনা, ডায়েট চার্ট, মানসিক অনুশীলন, ঘুমের সময়সূচি এবং বার্ষিক টুর্নামেন্টের প্রস্তুতি, তাহলে তার জেতার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। কৌশলগত চিন্তা আপনাকে অগ্রাধিকার নির্ধারণের শিল্পও শেখায়। সবসময় সবকিছু জরুরি হয় না। বুদ্ধিমান ব্যক্তি সেই হয় যে নির্ধারণ করতে পারে যে এই মুহূর্তে সবচেয়ে বেশি কী গুরুত্বপূর্ণ। ম্যাক্সওয়েল এটিকে প্যারেটো প্রিন্সিপালের সাথে যুক্ত করেন, অর্থাৎ 20% কাজ 80% ফলাফল দেয়। আপনাকে এটি নির্ধারণ করতে হবে যে কোন সেই 20% কাজ যার সবচেয়ে বেশি পার্থক্য তৈরি করবে এবং কেবল সেগুলোর উপর মনোযোগ দিতে হবে। এই অধ্যায়ের গভীরতা এটি যে সাফল্যের জন্য চিন্তা যতটা জরুরি, ততটাই জরুরি তাকে দিক নির্দেশনা দেওয়া। চিন্তাকে দিক নির্দেশনা তখনই পাওয়া যায় যখন তা কৌশলে রূপান্তরিত হয়, নয়তো চিন্তা স্বপ্ন হয়ে যায় এবং কৌশল তাকে বাস্তব করে তোলে। সুতরাং পরের বার যখন আপনি কোনো লক্ষ্য নির্ধারণ করবেন বা কোনো কাজ শুরু করবেন, তখন নিজেকে এই প্রশ্নগুলো অবশ্যই জিজ্ঞাসা করুন। আমার সুস্পষ্ট লক্ষ্য কী? সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর ছোট ছোট পদক্ষেপগুলি কি কি? আমার কাছে কি কি সম্পদ আছে? আমাকে কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে? কাকে অগ্রাধিকার দেওয়া উচিত? কৌশলগত চিন্তা আপনার প্রতিটি দিনকে একটি সুনির্দিষ্ট পরিকল্পনায় রূপান্তরিত করে এবং সেই দিনগুলি ধীরে ধীরে একটি সফল জীবন তৈরি করে। অধ্যায় 6, বিচারশীল চিন্তা, গভীরভাবে গিয়ে বোঝার শক্তি। আজকের দ্রুতগতির বিশ্বে মানুষ দ্রুত কথা বলে, দ্রুত সিদ্ধান্ত নেয়, কিন্তু খুব কম মানুষই আছে যারা গভীরভাবে চিন্তা করে। জন সি ম্যাক্সওয়েল এই অধ্যায়ে বলেন যে সফল মানুষেরা কেবল প্রতিক্রিয়া দেয় না, তারা ভেবেচিন্তে, ধৈর্য ধরে গভীরভাবে চিন্তা করে। একেই বলা হয় রিফ্লেক্টিভ থিঙ্কিং, অর্থাৎ বিচারশীল চিন্তা। বিচারশীল চিন্তা আপনাকে নিজের অভিজ্ঞতা, সিদ্ধান্ত এবং ভুলগুলিকে বোঝার সুযোগ দেয়। এটি আপনাকে উপরিতল থেকে গভীরে নেমে প্রশ্ন করার শক্তি দেয়। যেমন, আমি এই সিদ্ধান্ত কেন নিলাম? এ থেকে আমি কি শিখলাম? যদি আমি এই সুযোগ আবার পেতাম, তাহলে কি আমি একই কাজ করতাম? সফল মানুষের একটি সাধারণ অভ্যাস হলো তারা প্রতিদিনের অভিজ্ঞতা থেকে কিছু না কিছু শেখে। আর এই শেখার প্রক্রিয়া তখনই শুরু হয় যখন আপনি সেই অভিজ্ঞতার ওপর থেমে গিয়ে চিন্তা করেন, কি সঠিক করেছেন, কি আরও ভালো করা যেত। জন ম্যাক্সওয়েল বলেন যে রিফ্লেকশন টার্নস এক্সপিরিয়েন্স ইনটু ইনসাইট, অর্থাৎ অভিজ্ঞতা ততক্ষণ পর্যন্ত উপযোগী নয় যতক্ষণ না আপনি সেই বিষয়ে চিন্তা করে বোঝেন যে আপনি তা থেকে কি শিখেছেন। ধরুন, আপনি একটি প্রস্তাবনা দিয়েছেন এবং তাতে কিছু ভুল হয়ে গেছে। সাধারণ মানুষ সেই দিনটিকে ভুলে যায় বা নিজেকে দোষারোপ করে, কিন্তু বিচারশীল চিন্তা রাখা ব্যক্তি থেমে গিয়ে জিজ্ঞাসা করে, কোথায় ভুল হয়েছিল? আমি কি প্রস্তুতি কম নিয়েছিলাম? আমি কি ঘাবড়ে গিয়েছিলাম? আমার শারীরিক ভাঙা কি ঠিক ছিল না? এবং এই চিন্তাই পরের বার তাকে আরও ভালো করে তোলে। বিচারশীল চিন্তার কিছু সুস্পষ্ট সুবিধা আছে। 1, এটি আপনার সিদ্ধান্তগুলিকে শক্তিশালী করে। যখন আপনি প্রতিটি ছোট বড় সিদ্ধান্তের উপর চিন্তা করেন, তখন ভবিষ্যতে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী হয়ে ওঠে। 2, এটি আপনার ভুলগুলিকে সুযোগে রূপান্তরিত করে। প্রতিটি ভুল একটি শিক্ষা।
যদি আপনি সেটির উপর বিচার করেন তাহলে সেই ভুলই আপনার সবচেয়ে বড় শিক্ষক হতে পারে। 3. এটি আপনার আত্মবিশ্বাস বাড়ায়। যখন আপনি নিজের অভিজ্ঞতাগুলিকে বোঝেন তখন আপনি আরও ভালোভাবে আপনার ক্ষমতাগুলিকে চিনতে পারেন। জন ম্যাক্সওয়েল বলেন যে বিচারশীল চিন্তা একটি অভ্যাস যা সময় দিয়ে বিকশিত করা যেতে পারে। এর জন্য জরুরি যে আপনি প্রতিদিন কিছু সময় শান্তভাবে বসে চিন্তা করুন এবং নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি ভালো কাজ করেছি, আজ কি ভুল করেছি, আজ কার কাছ থেকে কিছু শিখলাম, এমন কোনো সুযোগ ছিল কি যা আমি চিনতে পারিনি। তিনি একটি উদাহরণ দিয়েছেন, একজন সিইও প্রতি রাতে ঘুমানোর আগে 15 মিনিট চুপচাপ বসে তার দিন সম্পর্কে চিন্তা করতেন। তিনি বলেন যে এই 15 মিনিটই তার পুরো সাফল্যের মূল ভিত্তি, কারণ সেখান থেকেই তিনি স্পষ্টতা এবং উন্নতির পথ খুঁজে পান। বিচারশীল চিন্তা থেকে আরও একটি জিনিস পাওয়া যায়, ধৈর্য এবং স্থায়িত্ব। যখন আমরা গভীরভাবে চিন্তা করি তখন আমরা তাড়াহুড়ো করা থেকে বাঁচি। যে কোনো বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়ার পরিবর্তে আমরা থেমে গিয়ে বুঝি এবং তারপর উত্তর দিই। এই চিন্তা আপনাকে একটি পরিণত, বুদ্ধিমান এবং শান্ত নেতা তৈরি করে। কিন্তু এই চিন্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সময় বের করা। আজ সবাই দৌড়াচ্ছে, কিন্তু সফল মানুষেরা জানে যে চিন্তা করার জন্য সময় বের করা সময়ের অপচয় নয়, বরং সবচেয়ে ভালো বিনিয়োগ। সুতরাং পরের বার যখন আপনি কোনো ভুল করবেন, কোনো চ্যালেঞ্জ আসবে, কোনো অভিজ্ঞতা পাবেন, তখন কেবল এগিয়ে যাওয়ার আগে থামুন, বসুন, ভাবুন, লিখুন, কারণ সেই চিন্তাই আপনাকে আপনার ভবিষ্যতের সেরা সংস্করণ করে তুলতে পারে। মনে রাখবেন, যে চিন্তা করে সে বোঝে, এবং যে বোঝে সেই আসল সাফল্যের দিকে এগিয়ে যায়। অধ্যায় 7, সম্মিলিত চিন্তা। একসাথে ভাবুন, অনেক দূর যাবেন। প্রায়শই মানুষ মনে করে যে সফল হওয়া একার লড়াই, নিজে করো, নিজে ভাবো, নিজে এগিয়ে চলো। কিন্তু অ্যান্থনি ম্যাক্সওয়েল এই অধ্যায়ে আমাদের বলেন যে আসল সাফল্য সেখান থেকে শুরু হয় যেখানে আমরা অন্যদের সাথে মিলে চিন্তা করি। একেই বলা হয় শেয়ার্ড থিঙ্কিং, অর্থাৎ সম্মিলিত চিন্তা। সম্মিলিত চিন্তার অর্থ শুধু অন্যদের মতামত নেওয়া নয়, বরং অন্যদের চিন্তাভাবনাকে নিজের চিন্তাভাবনার সাথে যুক্ত করা, যাতে চিন্তার শক্তি অনেক গুণ বেড়ে যায়। ম্যাক্সওয়েল বলেন, উই সি মোর অ্যান্ড উই সি বেটার ওয়েন উই সি উইথ আদার্স। অর্থাৎ যখন আমরা অন্যদের দৃষ্টিকোণ থেকে জিনিসগুলোকে দেখি, তখন কেবল আমরা বেশি দেখি না, বরং আরও ভালো করে দেখি। ভাবুন, যদি আপনি একা একটি ধাঁধা সমাধান করতে চেষ্টা করছেন, তাহলে হয়তো আপনি একটি দিক বুঝতে পারবেন, কিন্তু যদি 4 জন মিলে সেই একটি ধাঁধা সমাধান করেন, তাহলে প্রত্যেকের চিন্তার যোগফল সেই প্রশ্ন তাকে অনেক সহজ করে দিতে পারে। এটাই হলো সম্মিলিত চিন্তার আসল সুবিধা। জন ম্যাক্সওয়েল সম্মিলিত চিন্তার কিছু স্পষ্ট সুবিধা উল্লেখ করেন। 1. এটি চিন্তাকে প্রসারিত করে। একা আমরা সীমিত অভিজ্ঞতা এবং সীমিত জ্ঞান থেকে চিন্তা করি, কিন্তু যখন আমরা অন্যদের সাথে চিন্তা করি, তখন আমরা তাদের অভিজ্ঞতা, ধারণা এবং দৃষ্টিভঙ্গির সুবিধা নিতে পারি। 2. এটি আরও ভালো সিদ্ধান্তের সম্ভাবনা বাড়ায়। যখন একাধিক মানুষ মিলে চিন্তা করে, তখন ভুল কম হয় এবং নতুন দৃষ্টিভঙ্গি সামনে আসে। 3. এটি সহযোগিতা এবং টিম ওয়ার্কের অনুভূতি বাড়ায়। যখন মানুষ মিলে বিচার করে, তখন একে অপরের প্রতি আস্থা বাড়ে, এবং যেখানে আস্থা থাকে সেখানে বড় কিছু তৈরি হয়। এখন প্রশ্ন হলো, সম্মিলিত চিন্তাকে কিভাবে বিকশিত করব? এর জন্য কিছু জরুরি বিষয় আছে। প্রথমত, খোলা মন নিয়ে শুনতে শিখুন। যখন আপনি অন্যদের মতামত সম্পূর্ণভাবে শোনেন, বাধা না দিয়ে, বিচার না করে, তখন আপনার সামনে নতুন পথ খুলে যায়। সফল মানুষেরা প্রথমে শোনে এবং তারপর চিন্তা করে। দ্বিতীয়ত, অহংকারকে আলাদা রাখুন। যদি আপনার সব সময় মনে হয় যে কেবল আপনার চিন্তাই সঠিক, তাহলে আপনি কখনোই সম্মিলিত চিন্তার সুবিধা নিতে পারবেন না। সফল মানুষেরা জানে যে প্রত্যেকের কাছেই কোনো না কোনো অসাধারণ ধারণা থাকতে পারে এবং তারা সেটিকে গ্রহণ করতে দ্বিধা করে না। তৃতীয়ত, এমন মানুষের সাথে চিন্তা করুন যারা আপনার থেকে ভিন্নভাবে চিন্তা করে। প্রায়শই আমরা তাদের সাথেই বসি যারা আমাদের মতোই চিন্তা করে, কিন্তু যদি আপনি সত্যিই বিকশিত হতে চান, তাহলে এমন মানুষের সাথে আলোচনা করুন যাদের দৃষ্টিভঙ্গি আপনার থেকে ভিন্ন। তখনই আপনার চিন্তার পরিধি বাড়বে। একটি অনুপ্রেরণামূলক উদাহরণ এই অধ্যায়ে জন ম্যাক্সওয়েল দিয়েছেন। একজন উদ্যোক্তা ছিলেন যিনি প্রতিটি সিদ্ধান্ত একা নিতেন এবং তার কোম্পানির বৃদ্ধি থমকে গিয়েছিল।
পরে তিনি উপদেষ্টাদের একটি দল গঠন করলেন, যেখানে প্রত্যেকে খোলা মনে তাদের ধারণা রাখত। ধীরে ধীরে সেই কোম্পানিটি অনেক গুণ বৃদ্ধি লাভ করে, কারণ এখন প্রতিটি সিদ্ধান্তে কেবল একটি মস্তিষ্ক নয়, একাধিক মস্তিষ্ক জড়িত ছিল। সম্মিলিত চিন্তা আপনাকে বিনয়ী করে তোলে এবং বিনম্রতার সাথে পাওয়া জ্ঞান অনেক বেশি গভীর এবং কার্যকর হয়। এটি আপনাকে এটিও শেখায় যে নেতা ওহি হয় না যে সবচেয়ে দ্রুত কথা বলে, বরং নেতা সে হয় যে সবচেয়ে ভালো শোনে, ভেবে এবং সবাইকে যুক্ত করে সিদ্ধান্ত নেয়। ম্যাক্সওয়েল শেষে এটিও বলেন যে সম্মিলিত চিন্তা তখনই সফল হয় যখন চিন্তাকারীদের উদ্দেশ্য স্পষ্ট থাকে। যদি দলে ইগো, প্রতিযোগিতা বা ভুল উদ্দেশ্য থাকে, তাহলে সম্মিলিত চিন্তা থমকে যায়। তাই জরুরি হলো দলের সব মানুষ একটি উদ্দেশ্যের জন্য কাজ করছে। সুতরাং পরের বার যখন আপনি কোনো বড় সিদ্ধান্ত সম্পর্কে ভাববেন, তখন নিজেকে এই প্রশ্নগুলি অবশ্যই জিজ্ঞাসা করুন। আমি কি এই বিষয়ে অন্য কারো দৃষ্টিভঙ্গি শুনেছি? আমি কি কেবল নিজের চিন্তার মধ্যেই আটকে আছি? এমন কেউ কি আছে যার চিন্তা আমাকে এই বিষয়টিকে নতুনভাবে দেখতে সাহায্য করতে পারে? মনে রাখবেন, একা আপনি দ্রুত যেতে পারেন, কিন্তু একসঙ্গে মিলে আপনি অনেক দূর যেতে পারেন, এবং এই চিন্তাই আসল সফলতার ভিত্তি। অধ্যায় 8, সম্ভাবনাময় চিন্তা। সম্ভাবনায় বিশ্বাস করুন। সফল মানুষেরা একটি কথা খুব ভালোভাবে জানে: অসম্ভব বলে কিছু নেই। এই চিন্তাভাবনাকেই জন সি ম্যাক্সওয়েল এই অধ্যায়ে পসিবিলিটি থিঙ্কিং অর্থাৎ সম্ভাবনাময় চিন্তা বলে অভিহিত করেছেন। যখন আমরা নিজের মনে এটি স্বীকার করে নিই যে প্রতিটি চ্যালেঞ্জের কোনো না কোনো সমাধান অবশ্যই আছে, তখন আমরা আমাদের মস্তিষ্ককে পথ খোঁজার অনুমতি দিয়ে দিই। এটাই হলো সফলতার মূল। ম্যাক্সওয়েল বলেন যে যদি কোনো ধারণা বা স্বপ্ন আপনাকে অসম্ভব মনে হয়, তাহলে প্রথমে এটি দেখুন যে আপনার চিন্তাভাবনায় ভয় বেশি আছে নাকি সম্ভাবনা কম। সম্ভাবনাময় চিন্তা ভয়কে পেছনে ফেলে এবং বলে কেন নয়। এই চিন্তাই নতুন ধারণাকে জন্ম দেয়, বড় লক্ষ্য নির্ধারণের সাহস দেয় এবং ঝুঁকি নেওয়ার শক্তিও যোগায়। যখন আপনি সম্ভাবনায় বিশ্বাস করেন, তখন আপনি নিজেকে সীমার মধ্যে আবদ্ধ রাখেন না। আপনি বলেন, যদি অন্যরা করতে পারে তাহলে আমি কেন পারবো না? এবং এখান থেকেই আসল বৃদ্ধি শুরু হয়। অনেক সময় সমাজ, পরিবার বা বন্ধুরাও আমাদের বলে যে এটা সম্ভব নয়, কিন্তু ম্যাক্সওয়েল বলেন অন্য কারো সীমিত চিন্তাকে আপনার বাধা হতে দেবেন না। সম্ভাবনাময় চিন্তা মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। যেমন রাইট ব্রাদার্স ভেবেছিলেন যে মানুষ উড়তে পারে এবং তারা বিমান তৈরি করেছিলেন। যেমন ইলন মাস্ক ভাবেন যে মানুষ মঙ্গল গ্রহে থাকতে পারে। এই সবই সম্ভাবনাময় চিন্তারই ফল। এই চিন্তা আপনার ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয়, কারণ আপনি নিজেকে বড় বড় প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেন যে যদি সবকিছু সম্ভব হতো তাহলে আমি কি করতাম। এমন প্রশ্ন আপনাকে সীমার বাইরে নিয়ে যায় এবং আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেয়। এই অধ্যায়ে ম্যাক্সওয়েল আমাদের এটিও বলেন যে সম্ভাবনাময় চিন্তাকে গ্রহণ করার জন্য আপনাকে অন্যদের নেতিবাচক চিন্তা থেকে বাঁচতে হবে। যারা প্রতিটি কথাতেই না বলে, তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। এমন মানুষের সাথে থাকলে আপনার শক্তি শেষ হয়ে যায়। সবসময় এমন মানুষের সাথে থাকুন যারা আপনার স্বপ্নকে জ্বালানি যোগায়। আরেকটি জরুরি কথা, সম্ভাবনাময় চিন্তার অর্থ এই নয় যে আপনি অন্ধবিশ্বাসী হয়ে যাবেন। ম্যাক্সওয়েল বলেন যে এই চিন্তা সত্য এবং আশার মধ্যে ভারসাম্য তৈরি করতে শেখায়। আপনি বাস্তববাদী থেকেও মহান কিছু ভাবতে শিখতে পারেন। এই অধ্যায়ের সারমর্ম এটাই যে যদি আপনি সফল হতে চান, তাহলে প্রথমে নিজের ওপর এবং নিজের চিন্তার শক্তির ওপর বিশ্বাস করা শুরু করুন। প্রতিবার যখন কোনো বড় স্বপ্ন আপনাকে ভয় দেখাবে, তখন নিজেকে বলুন এটা সম্ভব। এটাই হলো সফলতার আসল শুরু। অধ্যায় 9, মনোযোগের শক্তি, লক্ষ্যে কেন্দ্রীভূত থাকার ক্ষমতা। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকেন, কিন্তু দিনের শেষে মনে হয় যে কোনো গুরুত্বপূর্ণ কিছুই অর্জিত হয়নি? এমনটা হয় কারণ আমাদের মনোযোগ বিভক্ত থাকে। আমরা প্রতিটি দিকে একটু একটু চেষ্টা করি, কিন্তু কোথাও সম্পূর্ণ শক্তি প্রয়োগ করি না। এই অধ্যায়ে জন সি ম্যাক্সওয়েল ব্যাখ্যা করেছেন যে সত্যিকারের সফল মানুষেরা একটি নির্দিষ্ট উদ্দেশ্যের ওপর গভীরভাবে মনোযোগ কেন্দ্রীভূত করেন। তারা অনেক কাজ করে না, বরং কেবল সেই কাজগুলোই করে যা সঠিক কাজ। ফোকাস আপনার জন্য একটি ফিল্টারের মতো কাজ করে, যা নির্ধারণ করতে সাহায্য করে যে আপনাকে কি করতে হবে
এবং কি করা উচিত নয়। অনেক মানুষ প্রতিটি সুযোগের পেছনে ছোটে, কিন্তু যারা কেন্দ্রীভূত থাকে তারা কেবল সেই জিনিসগুলোর পেছনে ছোটে যা তাদের দৃষ্টি এবং লক্ষ্যের সাথে জড়িত। এখানেই আসল পার্থক্য তৈরি হয়। ম্যাক্সওয়েল এই মিথকেও ভেঙে দেন যে মাল্টিটাস্কিং আপনাকে উৎপাদনশীল করে তোলে। তার মতে মাল্টিটাস্কিং কেবল একটি বিভ্রম। যখন আপনি একই সাথে একাধিক কাজ করেন তখন আপনি কোনো কাজই সম্পূর্ণভাবে করতে পারেন না। এর পরিবর্তে এক সময় কেবল একটি কাজকে সম্পূর্ণ শক্তি এবং মনোযোগ দিয়ে করলে অসাধারণ ফলাফল পাওয়া যায়। প্রতিদিন সকালে উঠে যদি আপনি নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করেন, আজকের সবচেয়ে জরুরি কাজ কী, তাহলে আপনি সারা দিনের দিক নির্দেশনা নির্ধারণ করতে পারেন। এটি একটি সাধারণ অভ্যাস, কিন্তু এটি আপনাকে আপনার সবচেয়ে বড় লক্ষ্যের দিকে ক্রমাগত এগিয়ে যেতে সাহায্য করে। ম্যাক্সওয়েল বলেন, আস্ক yourself, what one thing if done today will take me closer to my biggest goal? ফোকাস আপনার চিন্তাভাবনার ধরনকেও পরিবর্তন করে দেয়। যখন আপনি বিক্ষিপ্ত চিন্তাভাবনা নিয়ে বাঁচেন তখন ভেতর থেকে অস্থির অনুভব করেন, কিন্তু যখন আপনি লেজার ফোকাসের সাথে চিন্তা করেন তখন আপনার মন পরিষ্কার, শান্ত এবং শক্তিশালী হয়ে ওঠে। এখান থেকেই সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের আসল শুরু হয়। এবং সবচেয়ে জরুরি কথা, ফোকাস বজায় রাখার জন্য আপনাকে না বলতে শিখতে হবে। প্রতিবার হ্যাঁ বলার অর্থ হল আপনি আপনার অগ্রাধিকারগুলি ভুলে যাচ্ছেন। ম্যাক্সওয়েল বলেন, এভরি ইয়েস টু দ্য রং থিং ইজ আ নো টু দ্য রাইট থিং। তাই সেই জিনিসগুলোকে না বলতে শিখুন যা আপনাকে আপনার উদ্দেশ্য থেকে বিচ্যুত করতে পারে। এই অধ্যায়ের সত্য সরাসরি, ফোকাসই অসাধারণ সাফল্যের চাবিকাঠি। যখন আপনি মনোযোগ বিচ্যুতকারী বিষয়গুলি সরিয়ে দেন এবং আপনার লক্ষ্যের ওপর স্থির থাকেন, তখন আপনি আপনার সময়, শক্তি এবং সৃজনশীলতাকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, your focus determines your reality। যদি আপনি সত্যিই কিছু বড় অর্জন করতে চান, তাহলে আজ থেকেই আপনার জীবনে ফোকাসকে অগ্রাধিকার দিতে শুরু করুন। অধ্যায় 10, ব্যক্তিগত বৃদ্ধির উত্তরাধিকার, দ্য লেগেসি অফ পার্সোনাল গ্রোথ। একদিন আমরা সবাই এই পৃথিবী থেকে চলে যাব, কিন্তু প্রশ্ন হলো আমরা কি রেখে যাব? টাকা, সম্পত্তি, নাকি এমন কিছু যা আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দেবে? জন সি ম্যাক্সওয়েল এই শেষ অধ্যায়ে একটি গভীর এবং আবেগপ্রবণ কথা বলেন। ব্যক্তিগত বৃদ্ধি কেবল আমাদের জন্য নয়, বরং এটি আমাদের চারপাশের মানুষ এবং সমাজের জন্য একটি অমূল্য উত্তরাধিকার হতে পারে। ম্যাক্সওয়েল বলেন যে যখন আপনি ক্রমাগত নিজেকে উন্নত পারেন, তখন আপনি অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে ওঠেন। আপনি আপনার কাজ, চিন্তা এবং আচরণের মাধ্যমে অন্যদের দেখান যে কিভাবে সীমাবদ্ধতা অতিক্রম করা যায়। আপনি সেই সব মানুষের তালিকায় আসতে শুরু করেন যারা কেবল সাফল্য চায় না, বরং পরিবর্তন আনতে চায়। ব্যক্তিগত বৃদ্ধির সবচেয়ে বড় শক্তি হল এটি কন্টেজিয়াস, অর্থাৎ ছোঁয়াচে, সংক্রমণের মতো ছড়িয়ে পড়ে। যখন আপনি নিজের মধ্যে বিনিয়োগ করেন, নতুন দক্ষতা শেখেন, চরিত্র গঠন করেন, ধারাবাহিকতার সাথে কাজ করেন, তখন আপনার চারপাশের মানুষও অনুপ্রাণিত হয়। আপনি আপনার সন্তান, আপনার দলের সদস্য বা সমাজকে এটা শেখান যে বৃদ্ধি একটি জীবনব্যাপী যাত্রা, কোনো গন্তব্য নয়। ম্যাক্সওয়েল বলেন, দ্য হাইয়েস্ট পারপাস অফ পার্সোনাল গ্রোথ ইজ নট সাকসেস বাট সিগনিফিকেন্স। সাফল্য আপনার জন্য, কিন্তু গুরুত্ব, সিগনিফিকেন্স অন্যদের জন্য। যখন আপনি নিজেকে এতটাই বিকশিত করেন যে আপনার উপস্থিতি, আপনার চিন্তাভাবনা এবং আপনার কাজের দ্বারা অন্যদের জীবন উন্নত হতে শুরু করে, তখন থেকেই আসল উত্তরাধিকার তৈরি হয়। উত্তরাধিকার মানে শুধু একটি স্মৃতিস্তম্ভ বা স্মৃতিচিহ্ন নয়। আসল উত্তরাধিকার হল সেই মানসিকতা, মূল্যবোধ এবং অনুপ্রেরণা যা আপনি অন্যদের মধ্যে রেখে যান। আপনি চলে গেলেও আপনার ধারণা, আপনার গল্প, আপনার শক্তি মানুষের হৃদয়ে বেঁচে থাকে। এই কারণেই ম্যাক্সওয়েল বারবার এই কথাটির ওপর জোর দেন যে আমাদের বৃদ্ধিকে কখনো থামানো উচিত নয়। এই অধ্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। যদি আপনি আপনার সন্তান, আপনার অনুগামী বা আপনার কর্মীদের জন্য কিছু রেখে যেতে চান, তাহলে সবচেয়ে মূল্যবান জিনিস হলো আপনার একটি বিকশিত এবং শক্তিশালী সংস্করণ। এটাই তাদের শেখাবে যে তারাও যেন নিজেদের ওপর কাজ করে এবং তাদের ক্ষমতাকে চিনতে পারে। শেষে ম্যাক্সওয়েল একটি শক্তিশালী প্রশ্ন করেন, হোয়াট উইল পিপল রিমেম্বার ইউ ফর?
এই প্রশ্নটি কেবল আপনার কর্মজীবন বা সাফল্য সম্পর্কে নয়, বরং এটি আপনার ধারণা, সম্পর্ক এবং আপনার দ্বারা সৃষ্ট প্রভাব সম্পর্কে। সুতরাং যদি আপনি এই বইয়ের প্রতিটি শিক্ষাকে আপনার জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনি কেবল নিজেকেই উপরে ওঠাবেন না, বরং অন্যদের জীবনেও আলো হয়ে জ্বলবেন। এটাই হলো ব্যক্তিগত বৃদ্ধির সবচেয়ে বড় জয়, একটি উত্তরাধিকারে পরিণত হওয়া যা সময়েরও ঊর্ধ্বে। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এই রকম আরও ভিডিও পেতে আমাদের বুক জেস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।